সাত সকালেই মর্মান্তিক ঘটনা। তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন। ঘুমের মধ্যেই ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে 7 জনের। হোটেল মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ। ভোর 4:30 নাগাদ রিসেপশনে আগুন। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে 4তলা বিল্ডিং, 5তলা বিল্ডিং এর 4তলা পর্যন্ত আগুন ছড়িয়ে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার। আহত অবস্থায় একাধিক হাসপাতালে ভর্তি। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান। সাত সকালে মর্মান্তিক ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনা তারাপীঠে বিধ্বংসী আগুন। সরাসরি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, ইতিমধ্যে হোটেল মালিককে আটক করেছে পুলিশ এবং কিছুক্ষণ আগেই তুমিও দেখাচ্ছিলে যে সেখানে ইতিমধ্যেই বীরভূমের এসপি তিনি পৌঁছেছিলেন। গোটা ঘটনার স্থল পরিদর্শন করেন, বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয় এবং একই সঙ্গে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশ সূত্রে সর্বশেষ কি তথ্য সামনে আসছে এখনো পর্যন্ত? দেখো, তোমায় জানিয়ে রাখবো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনার জেরে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এবং 4 জনের কাছাকাছি চিকিৎসাধীন রয়েছে এবং 22 জনকে এখান থেকে হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছিল। যে বিষয়টি প্রথম থেকে আমরা বলছিলাম গাফিলতির অভিযোগ, যে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা কি আদেও ছিল এই হোটেলের ভেতরে। ফায়ার এক্সটিংগুইশার থাকলেও এই ধরনের যে 4তলা হোটেল, যে ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকার কথা তা কি ছিল, সেমনটা কিন্তু পুলিশ সুপারও জানালো যে হয়তো যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। সেই বিষয়গুলো ফরেনসিক করে দেখা হবে এবং সব থেকে বড় বিষয় যেটা আমরা প্রথম থেকে দেখাচ্ছিলাম, এরই পেছনে যে ফায়ার এক্সিট, অর্থাৎ যে আরো একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ির দরজা খোলা ছিল না এবং পুলিশের তরফ থেকে জানানো হলো যে এই যে ফায়ার এক্সিট, সেই এক্সিটের কাছে তালা দেওয়া ছিল, দরজা খোলা ছিল না এবং যদি দরজা খোলা থাকতো তাহলে কিন্তু আরো বেশ কয়েকজন বাঁচতে পারতো। এবং সব থেকে বড় বিষয় যে যখন গোটা হোটেল ধোঁয়ায় ভরে যায়, সেই দরজা খোলা থাকলে সেই ধোঁয়াগুলো যদি বেরিয়ে যেত, শ্বাসকষ্টজনিত সমস্যায় কিন্তু এখানে আবাসিকদের ভুগতে হতো না। অর্থাৎ হোটেলের কিন্তু একাধিক গাফিলতি সামনে আসছে। প্রথম থেকে যে গাফিলতির বিষয়গুলি আমরা তুলে ধরেছিলাম, তুমি দেখতে পাচ্ছ এসপি এখন নিজে ঘটনাস্থলে রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখলো এবং যে হোটেলের মালিক অর্থাৎ যিনি তত্ত্বাবধানে রয়েছে তাকে কিন্তু ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দেখানোর চেষ্টা করব তোমাকে যে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। গোটা হোটেল চত্বর ইতিমধ্যে কর্ডন করে রাখা হয়েছে যাতে কোনোভাবেই ভেতরে কেউ ঢুকতে না পারে এবং সব থেকে বড় প্রশ্ন যে এরকম একটি হোটেল দীর্ঘদিন ধরে চলছে, তার ফায়ার এক্সিট সেই সম্পর্কে কেন আবাসিকদের অবগত করা হয়নি, বা যদি অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকে, যেটা প্রথম থেকে আবাসিকরা বলছে। একেবারে রৌনক, একাধিক প্রশ্ন আসছে সামনে। তার আগে শোনাবো, তোমার কাছে ফিরছি, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দর্শকদের শোনাই। আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে এসেছিল আমার ভাইয়ের বউ, আরো 2টো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। হোটেলে বিপর্যয়, আগুনে ঝলসে 7 জনের মৃত্যু হয়েছে, কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই যে 7 জনের মৃত্যু হলো, মৃত্যুর দায় কার? হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, হোটেলে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তার যথাযথ ছিল কিনা সেটা কিন্তু এটা বড় প্রশ্ন উঠছে। প্রথম থেকেই তোমায় দেখাচ্ছিলাম এবং বলছিলাম যে ফায়ার এক্সটিংগুইশার থাকলেও যে ধরনের স্প্রিংটার থাকার কথা, যে ধরনের হাইড্রিক পাইপলাইন দিয়ে ফায়ার এক্সটিংগুইশার থাকার কথা, এই ধরনের হোটেলে আমরা কিন্তু তার সচক্ষে দেখতে পাইনি এবং পুলিশ প্রাথমিকভাবে পরিদর্শন করলো। এসপি নিজে জানালেন যে এইখানে যথাযথ ব্যবস্থা ছিল কিনা তা কিন্তু তিনিও সে অর্থে বুঝতে পারেননি। ফরেনসিক পরীক্ষা করা হবে এবং সব থেকে বড় প্রশ্ন, যদি প্রত্যক্ষদর্শীরাই অভিযোগ করছেন ফায়ার অ্যালার্ম বাজেনি বলে অভিযোগ।
পাশাপাশি অভিযোগ এমার্জেন্সি এক্সিট গেট বন্ধ ছিল, এই অভিযোগও তারা করেছেন এবং যে কারণে রিসেপশন দিয়ে তাদেরকে বেরোতে হয়েছে, তখনই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। দেখো একেবারেই যদি অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকে তাহলে প্রথমেই যদি কোনো মতো ধোঁয়াও সেই স্প্রিংটারে যায় তাহলে কিন্তু ফায়ার অ্যালার্ম বাজে, কিন্তু এই হোটেলে কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি। এবং শুধু ফায়ার অ্যালার্ম বাজার বিষয় নয়, এছাড়াও যখন এখান থেকে তারা এমার্জেন্সি এক্সিট দিয়ে বেরোনোর চেষ্টা করে সেই এমার্জেন্সি এক্সিটও কিন্তু বন্ধ ছিল, এমনটা পুলিশও জানালো। সেই জায়গায় দাঁড়িয়ে কেন এমার্জেন্সি এক্সিটের গেটে তালা দেওয়া থাকবে, এবং যদিও তালা দেওয়া থাকে যখন এই ঘটনা ঘটছে তাহলে হোটেলের কর্তৃপক্ষরা কোথায় ছিল যে তারা গিয়ে সেই তালা কেন খুললো না। এবং তুমি দেখবে যে যারা আবাসিকরা দোতলায় ছিলেন, তিনতলায় ছিলেন, তারা সেই মুহূর্তে আতঙ্কিত হয়ে নামতে গিয়ে কিন্তু কার্যত সিঁড়ির কাছে ঝলসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, সেই ছবিও কিন্তু আমাদের কাছে উঠে এসেছে। তাদের ভয়াবহ অভিজ্ঞতা, অর্থাৎ কেন হোটেল এই এরকম ভূমিকা নিয়েছিল, কেন এই ধরনের ফায়ার এক্সটিংগুইশার বা যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা এই ধরনের হোটেলে থাকার কথা সেটা ছিল না। একাধিক প্রশ্ন সামনে আসছে, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। হোটেলের যে মালিক তত্ত্বাবধানে রয়েছেন তাকে ইতিমধ্যে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবং তোমাকে দেখাবো ঠিক এই জায়গাটা যেখানে রিসেপশন ছিল সেখানে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। বড় প্রশ্ন রৌনক, এত বড় হোটেল, সেই হোটেলে কোনো এমার্জেন্সি গেট থাকা সত্ত্বেও সেই এক্সিট গেট বন্ধ, এতজন গেস্ট রয়েছেন ওই হোটেলে, হোটেল কর্মীরা রয়েছেন। দেখো একেবারে এখানে দুটো বিষয় সামনে আসছে। তোমাকে জানিয়ে রাখবো, আমরা যখন আবাসিকদের সাথে কথা বললাম আদতে হোটেল কর্তৃপক্ষই এমার্জেন্সি গেট নিয়ে তাদের কিন্তু অবগতই করেনি, এবং দ্বিতীয়ত যারা এমার্জেন্সি গেট দিয়ে বেরোতে গেছিল বা পুলিশ গিয়ে পর্যবেক্ষণ করলো সেই এমার্জেন্সি গেট, যেটা এই হোটেলের পেছনেই একটি সিঁড়ি রয়েছে, সেই এমার্জেন্সি গেটের যে সেখানে তালা দেওয়া ছিল, তাহলে কেন এমার্জেন্সি গেটে তালা দেওয়া থাকবে? যদি তালা দেওয়া থাকেও এরকম ঘটনা ঘটার পর কেন গিয়ে সেই তালা খোলা হলো না? এই একাধিক প্রশ্ন সামনে আসছে। কারণ ফায়ার লাগা বা আগুন লাগার জন্যই যাতে তৎকালীন জরুরি সময় যাতে বেরিয়ে আসা যায়, এই কারণেই কিন্তু এমার্জেন্সি স্টেয়ার্স বা এমার্জেন্সি গেট প্রত্যেক কটি হোটেলে তৈরি করতে হয়। এখানে দেখা যাচ্ছে সেই এমার্জেন্সি গেট বা পেছনের দিকে সেই স্টেয়ার্সও রয়েছে, সিঁড়ি রয়েছে, কিন্তু সেইখানে গেটে তালা দেওয়া ছিল। কেন এই তালা দেওয়া ছিল, বা যদি তালা দেওয়া থাকে যারা এবং কারা দিল তালা? রৌনক, সঙ্গে থাকো। ঘটনাস্থলে পৌঁছেছিলেন বীরভূমের জেলা পুলিশের এসপি বিদিত রাজ মুন্ডেস, তিনি এখন রয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। ইতিমধ্যেই আটক করা হয়েছে। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলেপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এমার্জেন্সি এক্সিট গেট যে বন্ধ ছিল তা জানিয়ে দিলেন এসপি, এবং একই সঙ্গে ইতিমধ্যেই হোটেল মালিককে আটক করা হয়েছে। কিন্তু এমার্জেন্সি এক্সিট গেট কেন বন্ধ ছিল, কারা বন্ধ করেছিল, এই বিষয়ে হোটেল মালিক কি জানাচ্ছে? দেখো হোটেল মালিক সে অর্থে কিন্তু কোনো প্রশ্নের সেভাবে উত্তর দিতে পারেনি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এটা জানতে পারছি এটা হোটেলের তরফ থেকেই বন্ধ করে রাখা হয়েছিল। যদি বন্ধ করা থাকে তাহলে যখন এই আগুন লাগলো কেন জরুরি সময় সেই এমার্জেন্সি গেটের তালা খোলা হলো না, এটা নিয়েই প্রশ্ন। কারণ যেখানে এই হোটেলটি রয়েছে তুমি দেখবে ঠিক হোটেলের পেছনেই সিঁড়ি রয়েছে, যেখান থেকে কিন্তু আপৎকালীন সময় তারা বেরিয়ে আসতে পারেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন বেরোতে পারলেন না, এই নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে। কারণ বাইরে থেকে তালা দেওয়া ছিল, কারা তালা দিয়েছিল, তালা দেওয়া থাকলেও কেন খোলা হয়নি? প্রথম থেকেই কিন্তু আমরা সেই ছবি দেখাচ্ছিলাম, ঠিক হোটেলের পেছনে একটি সাদা সিঁড়ি রয়েছে 4 তলা থেকে 1 তলা পর্যন্ত, যেটা কিন্তু এমার্জেন্সি এক্সিট এই হোটেলের। সেই সিঁড়ির যে দরজা, সেই দরজা বন্ধ করা ছিল, সেক্ষেত্রে কেন বন্ধ করা থাকবে দরজা, এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পুলিশের তরফ থেকেও জানানো হচ্ছে বা একদম বাস্তব চিত্র, যদি এরম ধরনের আগুন লাগে বা এরম ধরনের আপৎকালীন সময় কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু এই সিঁড়ি ব্যবহার করেই আবাসিক
আবাসিকরা নিচে নেমে আসেন। সেই জায়গায় এই সিঁড়ি বন্ধ থাকাতে এই ধরনের একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। এবং যদি সিঁড়ির গেট খোলা থাকতো তাহলে কিন্তু বেশ কয়েকজন ওপরে যারা ছিলেন তারা নিজেরাই নেমে আসতে পারতেন। এবং গোটা হোটেলের প্রত্যেকটা জানলা, সিঁড়ির জানলাও বন্ধ ছিল। এই কারণে যে ধোঁয়াতে কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কোনো রকম কোনো নিরাপত্তা সেফটি মেজারের কথা মাথায় না রেখেই দীর্ঘদিন ধরে এরকমভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে হোটেল মালিক। এই বিষয়ে একাধিক প্রশ্ন কিন্তু এখানে সামনে আসছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হোটেল মালিককে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হচ্ছে। এবং সবথেকে বড় প্রশ্ন, ফায়ার সিস্টেম ছিল আদেও? যদি থাকে যথাযথ ছিল না, কারণ যদি থাকে তাহলে কিন্তু যে ফায়ার অ্যালার্ম, সেই অ্যালার্ম সবার প্রথম বাজে যদি কোনো রকম ধোঁয়ার সংস্পর্শে সেই স্প্রিন্টার গুলো আসে, সেই অ্যালার্ম কোনো আবাসিকরা শুনতে পারেননি। এবং তোমাকে দেখালাম যারা একদম পাশের রুমে ছিল, যেখানে আগুন লেগেছে তার পাশে, তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা যে কোনো রকম অ্যালার্ম শুনতে পারেননি। ধোঁয়া বন্ধ পেয়ে যখন দরজা খোলে, তাই কার এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। বেশ নজর থাকুক রৌনক। তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, ঘুমের মধ্যেই ঝলসে দম বন্ধ হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। হোটেল মালিককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আটক করে জিজ্ঞাসাবাদ। ভোর 4:30 নাগাদ রিসেপশনে আগুন, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে 4 তলা পর্যন্ত। অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার, আহত অবস্থায় একাধিক হাসপাতালে ভর্তি। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান। যদি সত্যি তো গেট বন্ধ ছিল, সেকেন্ড গেট, তাহলে খুব অন্যায় হয়েছে। বা সেটা খোলা থাকলে হয়তো কিছু জন বাঁচতো বা বেরিয়ে আসতে পারতো। সেটাও নিয়ে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে অন্যান্য হোটেল মালিকদেরকে অ্যালার্ট করব, যাতে কিছু হলে পিছন দিকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে। এমার্জেন্সি গেট বা এই অগ্নি নির্বাহ ব্যবস্থা বা অন্যান্য সেফটি, যাত্রীদের যেটা সেফটি, সে যতটা উন্নত করতে পারা যায় তাই নিয়ে আমরা চেষ্টা করব। একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আজ ভোর 4:30 নাগাদ আগুন লাগে তারাপীঠের হোটেলে। তারাপীঠ থানা থেকে অদূরেই এই হোটেল, ঘিঞ্জি এলাকায় এই হোটেল হওয়ায় সেখানে যথেষ্ট বাধার মুখে পড়তে হয় দমকল কর্মীদের। রিসেপশনে আগুন লাগে, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে 4 তলা পর্যন্ত, 5 তলা বিল্ডিং। এবং সেখান থেকেই কিন্তু এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত মোট 22 জনকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদেরও চিকিৎসা চলছে। টিআরডিএ দুর্নীতি নিয়ে সরব রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল। এখন দেখুন এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে। টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে। হোটেলগুলোকে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএই দায়ী। এইটাই তো টিআরডিএ দুর্নীতি, এইটাই টিআরডিএ দুর্নীতি। আজকে এতজন প্রাণ গেল, এরপরেও যদি প্রমাণ করতে হয় টিআরডিএ কি করেছে, তো এটা আর কি বলবো। দোষ প্রমাণে কড়া ব্যবস্থা। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দমকল প্রতিমন্ত্রীর। ধোয়া আছে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি। যারা আহত আছেন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তদন্ত হবে কিভাবে সেটা হলো, একটু পরে সেটা বলা যাবে। আগুন নেই কিন্তু ধোয়া আছে প্রচুর। সে কারণে অনেক সময় আমার রেস্কিউর কাজ করতে খুব অসুবিধাও হচ্ছে। ফায়ার ফাইটাররা তারা ল্যাডার দিয়ে উপরে উঠে বা বন দিয়ে উপরে উঠে চেষ্টা করছে কাজ করা। এত অপরিকল্পিত ভাবে তারাপীঠের বিভিন্ন জায়গায় হোটেল তৈরি হয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ভয়টা পাচ্ছিলাম যে কোনো মুহূর্তে একটা বড় ইনসিডেন্ট ঘটতে পারে। সেটা হলো ঘিঞ্জি এলাকায় কারা এদের পারমিট দিচ্ছেন, কারা হোটেল করার পারমিশন দিয়েছেন, সব বিষয়গুলো এবার সামনে আসবে। এবার মগজে নকশাল দিয়ে জনবিচ্ছিন্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর। এই ইস্যুতেই বিতর্কে জড়ালেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম। তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। চলছে রাজনৈতিক তর্কযুদ্ধ। हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल
ये दिमागी नक्सल मौके की तलाश में है। इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा और राष्ट्र को विकसित राष्ट्र बनाने की मुख्य धारा की ओर देश की युवा पीढ़ी को जोड़ना होगा। মহারাষ্ট্র থেকে ছত্তিশগড়, বাংলা থেকে ওড়িশা, রেড করিডোরে মাওবাদী দৌরাত্ম আর নেই বললেই চলে। লড়াইটা অবশ্য এখানেই শেষ হচ্ছে না। স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণ থেকে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। 2014 में आपने जब हमें मौका दिया, उसी दिन हमने संकल्प लिया था कि हम देश को नक्सलवाद से मुक्त करेंगे। वर्षों तक देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। सरकारी कमेटियों में सलाहकार के रूप में भी ये माओवादी सोच ने नीतियों को प्रभावित किया था। নরেন্দ্র মোদী একথা বলতেই আসরে নেমে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম, যার আমলে মাওবাদীদের বিরুদ্ধে হয়েছিল অপারেশন গ্রিন হার্ট। সে চিদম্বরম এক্স হ্যান্ডেলে লেখেন, মগজে নকশাল হিসেবে আমি গর্বিত। दिमागी नक्सल कौन है जो इनका विरोध करते हैं? यही तो दिमागी नक्सल ने मांग की थी ना, जाति जनगणना होनी चाहिए। 4 साल तक कहा नहीं होगा नहीं होगा नहीं होगा, ये अर्बन नक्सल सोच है। पर 1 साल पहले अप्रैल 30, 2025 को उन्होंने घोषणा की कि जाति जनगणना होगा। तो ये सब बदनाम करने में प्रधानमंत्री बहुत माहिर है। যে জিনিসকে ওরা প্রথমে আরশোলা বলল, সেটা বলার পরে এত বড় একটা অভ্যুত্থান দেখলাম। সেই প্রজন্মের আন্দোলনে পর্যুদস্ত হয়ে সেই রাগের জায়গা থেকে তিনি বলছেন একদিকে যে এরা হচ্ছে মতদর্শগতভাবে সবাই নকশাল। এর জবাব দিতে দেরি করেনি মোদী সরকার। এক্স হ্যান্ডেলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লেখেন, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন তা ভীষণ দুর্ভাগ্যজনক এবং ক্ষতিকারক। নরেন্দ্র মোদী বিরোধী নেতাদের দিমাগি নকশাল বলেননি। দিমাগি নকশাল তারাই যারা ভারতের সংবিধানকে অগ্রাহ্য করে মাওবাদীদের সমর্থন করে, যারা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে 370 ধারা রদের বিরোধিতা করে, যারা চিকেন স্নেককে কেটে উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দেওয়ার কথা বলে। Chidambaram, what do you mean by this utterly irresponsible comment you have made? आप तो बड़ी कड़ी कड़ी अंग्रेजी बोलते हैं। तो प्रधानमंत्री ने क्या कहा, किस संदर्भ में कहा, आपको पता नहीं क्या? प्रधानमंत्री का तात्पर्य यह था कि आज नक्सलवाद और माओवाद को मोदी जी की सरकार और अमित शाह की दूरदर्शी नीति के कारण समाप्त कर दिया गया। কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পি চিদম্বরমকে নিশানা করে তার পুরনো একটি বক্তব্যের ক্লিপিংস এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী। সশস্ত্র মাওবাদীরা যখন নির্দোষ ভারতীয়দের মারছিল তখন আপনি তাদের সঙ্গে কথা বলতে চাইছিলেন। ভগবানকে অশেষ ধন্যবাদ, আপনাদের রাজনীতিকে এবং নকশালবাদী ইকোসিস্টেমকে বর্জন করেছে এই দেশ। এইভাবে ওরা প্রথমে আন্দোলনজীবী বলেছিল, যেরকম আমাদেরকে হারমাত বলেছিল। তাহলে যাকে নিকেশ করতে চায় তাকে একটা ব্যাগ নেম দিতে হবে। এটা ভালো লাগলো যে মোদি এই প্রথম মগজ শব্দটা ব্যবহার করেছে, এটা যে রাজনীতির দিমাগ থাকে এটা উনি বুঝেছেন। प्रधानमंत्री को ऐसे शब्द तो देश के युवा के लिए नहीं यूज करना चाहिए। दिमागी नक्सल मतलब कि आप मान रहे हो कि ये दिमाग वाले लोग हैं। एंड मुझे लगता है ये जो आजकल आप ये कमेंट्स दे देते हो ना कि कॉकरोच है, पैरासाइट्स है, दहशतगर्द है, वायरस है, एंड अब आपने बोल दिया दिमागी नक्सल, ये सब चीजें नहीं चलते। ये पहले चलते होंगे, दूसरे जनरेशन से चलते होंगे, लेकिन जो जेनजी है, जो यंग जनरेशन, जो युवा है, इन सब चीजों में वो पड़ता नहीं है। उसको पता है कि मुद्दे क्या है। ये दिमागी नक्सली जंगलों में बेहड़ों में नहीं रहते, ये हथियार लेकर नहीं चलते, ये गोलियां नहीं चलाते, ये सिर्फ और सिर्फ अपना दिमाग चलाते हैं। ये शहरों में प्रोफेसर के रूप में, अध्यापक के रूप में, एनजीओ संचालक, बुद्धिजीवी, कवि, लेखक आदि रूपों में ये दिखाई पड़ते हैं। নিউজ 18 বাংলা। জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সাইকেল যাত্রা। সাইকেল যাত্রায় বাসন্তীর 3 পড়ুয়া। বাসন্তী থেকে কলকাতা পর্যন্ত সাইকেল যাত্রা। রাস্তায় অযত্নে পড়ে থাকা তিরঙ্গা উদ্ধার। তিরঙ্গার মর্যাদা রক্ষায় বার্তা পথচারীদের। জাতীয় পতাকা তুলে দিলাম, আপনারা সবাই
আমার হঠাৎ না, আমি গত 5 বছর এই জাতীয় পতাকার অবমাননার রুখতে আমি বিভিন্ন সাইকেল যাত্রা করে থাকি। জাতীয় পতাকাগুলি হয় রাস্তায় মাটিতে পায়ের তলায় পড়ে যায়, নোংরা আবর্জনা নোংরা ড্রেনে পড়ে থাকে, এতে আমাদের অবমাননা হয়। সেই ভারতীয় হিসাবে আমি আজ দীর্ঘ 5 বছর যাবৎ আমি এই কর্মসূচি গ্রহণ করে থাকি।